এ কি হলো তোর? হঠাৎ করে কি মাথায় ভূত চেপেছে? কাল রাতের কথা সম্পূর্ণ ভুলে যা। দিন দিন কি বেহায়া হয়ে যাচ্ছিস নাকি? কি হচ্ছে? আনব ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে অর্ষার দিকে। ঘুম ভেঙে অর্ষাকে হাত নাড়িয়ে কথা বলতে দেখে প্রশ্নটা আর না করে পারল না। অর্ষা লজ্জা পেয়ে যায়, অপ্রস্তুত হয়ে যায়। কই কিছু না তো। কার সাথে কথা বলছো? কারোর সাথে না। আপনি উঠুন, অফিসে যাবেন না? আহনাফ আলসেমি ভেঙে উঠে বসে, দু হাতে মাথা চেপে ধরে বলে, ভালো লাগছে না আজ। এখনো মাথা ব্যথা করছে? হুম। তাহলে আজ আর যাওয়ার দরকার নেই, বাড়িতেই রেস্ট করুন। আহনাফ নিরুত্তর। অর্ষা বলল, আগে গোসল করে আসুন, আমি কফি আর নাস্তা দিচ্ছি, খেয়ে ওষুধ খাবেন। এরপর সে নিজেই জামা কাপড় বের করে আনাফকে দিল। আনাফ বাধ্য ছেলের মতো গোসল করতে চলে যায়। সমস্যা হয়ে গেছে অর্ষার। সে আহনাফের দিক থেকে চোখে ফেরাতে পারছে না। এরকম বেহায়া স্বভাব তো তার কোনো কালই ছিল না। লোকটাকে হঠাৎ করে এত সুন্দর লাগছে কেন? নাকি সে আগে থেকেই সুন্দর? হতেও পারে, হয়তো অর্ষাই আগে খেয়াল করেনি, আর নয়তো জ্বর আসার পর কিউট হয়ে গেছে। যা, জ্বর এলেও বুঝি কেউ কিউট হয়? নিজের বোকা বোকা চিন্তা ভাবনায় নিজেই সন্তুষ্ট হতে পারছে না সে। আহনাফ গোসল সেরে এসে দেখে অর্ষা নাস্তা নিয়ে বসে আছে। সে পাশের একটা চেয়ারে বসে বলল, তুমি খেয়েছো? না, পরে খাবো। পরে কেন? এখনো ক্ষুধা লাগেনি। আহনাফ কফির মুখে চুমুক দিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, বাহ, কফি তো ভালোই বানাও। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। পরে একা একা না খেয়ে আমার সাথেই খাও। অর্ষার দৃষ্টি নত, সে তাকাচ্ছে না আহনাফের দিকে। হঠাৎ করে তার মাঝে বিশাল পরিবর্তন বুঝিয়ে এসে পড়েছে। তুমি ঠিক আছো? অর্ষার পরিবর্তন দৃষ্টি এড়ালো না আহনাফের। অর্ষা গম্ভীর হওয়ার চেষ্টা করলো, গুমট স্বরে বলল, জি। তাহলে মন খারাপ? কোনোটাই না, আপনি খেয়ে বিড়াল দুটোকে খেতে দিয়েন। তুমি কোথাও যাবে নাকি? অর্ষা রুমে চলে যেত, পাছে আহনাফ আবার কোনো সন্দেহ করে, অথবা অর্ষার পরিবর্তন পুরোপুরি পরখ করে নেয়। এই সংখ্যায় বলল, না তো। তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে, বলো তো কি হয়েছে? কিছু হলে তো বলবো। একটুখানি সময় চুপ করে থেকে বলল, তোমার সাথে জিন জাতীয় কিছু নেই তো? অর্ষা অবাক হয়ে তাকালো, সরাসরি আহনাফের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, মানে কি? এই প্রশ্ন কেন করছেন? হঠাৎ দেখি তুমি শান্তশিষ্ট, আবার হঠাৎ করে দেখি তুমি ভীষণ চঞ্চল, এখন আবার দেখছি গম্ভীর হয়ে আছো, তাই জানতে চাইলাম। আপনি মানুষটা না ভীষণ অদ্ভুত, আর সেই সাথে আপনার চিন্তা ভাবনা। অর্ষা রেগে গেছে বুঝতে পেরে মনে মনে হাসলো আহনাফ। তাই নাকি? আচ্ছা, অদ্ভুত কাকে বলে? ইনোসেন্ট লুক নিয়ে বলল। অর্ষা বিরক্ত হয়ে তাকায়। সেও স্পষ্ট বুঝতে পারছে যে আহনাফ তাকে ইচ্ছে করে রাগাচ্ছে, আর সে জেনেও বোকার মতো রেগে যাচ্ছে। অদ্ভুত, সে নাকি আহনাফ এখন সেটাই ভাববার বিষয়। অর্ষাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে আহনাফ বলল, বলছো না যে? আপনি না অসুস্থ, খেয়ে রেস্ট করুন, যান। এখন ততটা সুস্থ লাগছে না, কফি খেয়ে মাথা এখন হালকা লাগছে। তাহলে অফিসে যাবেন? না, অলরেডি ফোন করে ছুটি নিয়েছি। কি ব্যাপার বলো তো, আমাকে দূরে সরাতে চাইছো মনে হচ্ছে। অর্ষা থতমত খেয়ে যায় আহনাফের প্রশ্নে। আমতা আমতা করে বলে, কই, আমি তো এমনিই বললাম। অস্বস্তিটুকু আহনাফের দৃষ্টি আড়াল করতে সে ওর নাস্তার প্লেট এগিয়ে নেয়, সাথে চেষ্টা করে নিজেও স্বাভাবিক করার। খেতে খেতে বলল, রাতে বিড়াল দুটোকে আমি খেতে দিয়েছি। আহনাফ অবাক হওয়ার ভান ধরে বলল, তাই? খুব ভালো করেছো, সাহসীও হয়েছো। ছাই, পরিস্থিতির শিকার ছিলাম। তুমি শুধু শুধু ভয় পাও, ওরা কিচ্ছু করবে না, আমি তোমাকে ওদের কোলে নিতে শিখিয়ে দেব। কোনো দরকার নেই। ওকে ওকে, রিল্যাক্স। তুমি বসো শান্ত হয়ে, খাওয়া শেষ করো। অর্ষা শান্ত হয়ে বসে, খেতে খেতে আদৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, আপনি কি রসায়ন সাবজেক্ট অনেক পছন্দ করতেন? এ কথা জানতে চাচ্ছ কেন? না মানে ক্যাথিয়ন ও অনিয়ন নামটা কেমন জানি ক্যাটায়ন আর অনায়নের মতো মনে হয়। খাওয়া বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আহনাফ। বিস্ময় নিয়ে বলে, এসব অদ্ভুত চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কি করে? আমার মাথা থেকে আসেনি, তাহলে? অন্যদের মাথা থেকে এসেছে। এ অন্যরা কারা? আপনি চিনবেন না। না চিনলে বলো কেন, চুপ। কাদের মাথা থেকে এসেছে সেটা আপনার না জানলেও চলবে। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না।
কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, ইংলিশ এগুলো সাবজেক্ট তোমার ফেভারিট ছিল। বাট গডস সেক, তোমার মতো আজগুবি চিন্তা করে আমি ওদের নাম রাখিনি। এদেশে ক্যাথি, অ্যানি এসব নাম বিদেশি শব্দের মতো। যদিও অ্যানি নামে মেলায় অনেক মেয়ে রয়েছে, ক্যাথিও নামের সাথে মিলিয়ে অ্যানিও নাম রেখেছি। বুঝে গেছি? হ্যাঁ। খাওয়া শেষ হলে আহনাফ গিয়ে ক্যাথিয়ন আর অ্যানিয়নকে খাবার দেয়। ওদের খাওয়া শেষ হলে বাইরে যাওয়ার আগে অর্ষার উদ্দেশ্যে বলে, আমি ওদের নিয়ে গার্ডেনে যাচ্ছি, চাইলে তুমি আসতে পারো। আপনি যান, আমি আসছি একটু পর। আহনাফ চলে যাওয়ার পর অর্ষা এঁটো থালা বাসনগুলো কিচেনে রেখে আগে টেবিল গুছিয়ে ফেলে। এরপর থালা বাসন ধুয়ে রান্নাঘর ঝাড়ু দেয়, ঘরে গিয়ে বিছানা গোছায়, ঘর ঝাড়ু দেয়। সব কিছু পরিপাটি করে গুছিয়ে বের হওয়ার সময় থেমে যায়। কি মনে করে যেন আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে আগাগোড়া পরখ করে নিতেই মনে মনে আবার নিজেকে ভর্ৎসনা জানায়। খুশি মনে বাড়ি থেকে বের হলে কি হবে, বাইরে গিয়ে তার মনটা খারাপ হয়ে যায়। এক বিদেশি মেয়ের সাথে আহনাফ হেসে হেসে কথা বলছে। দুজনে পাশাপাশি বসে আছে বেঞ্চে। কখনো হাসতে হাসতে কথার ছলে মেয়েটি আহনাফের বাহুতেও মারছে। কি অদ্ভুত! অর্ষা স্বগতিক্ত করে, সে যা খুশি করুক, তাতে আমার কি? আমি কেন শুধু শুধু হিংসা করতে যাচ্ছি? মনকে শান্ত করার বৃথা চেষ্টা। যেই প্রেম সাগরে সে পড়েছে, সেখান থেকে ওঠার যে পথ নেই তা এখনও তার বোধগম্য হয়নি। গার্ডেনের মাঝখানে সবুজ গাছের ওপর বিড়াল দুটোকে নিয়ে বসে আছে হেলেন আর সেই বাচ্চাটা, কি জানি নাম। ও হ্যাঁ, মনে পড়েছে, হানি। মেয়েটি অর্ষাকে দেখে দৌড়ে আসে, হাত ধরে টেনে বলে, আসো আমার সাথে আসো। হেলেন যেখানে বসে আছে হানি তাকে সেখানে নিয়ে যায়, ওদের পাশে বসতে বলে। অর্ষা পড়েছে মহা মুশকিলে। এই অপরিচিত মানুষ দুটো যদি জানে অর্ষা বিড়ালকে বাঘের চেয়েও বেশি ভয় পায়, তখন কি ভাববে? নিশ্চয়ই মজা নেবে। তার ভাবনার মাঝে হানি আরেকবার হাত ধরে টান দিল। সে হানির পাশে বসলো ঠিকই, তবে বিড়ালের থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে। তার দৃষ্টি তো তখনও ছিল আহনাফের দিকেই। হঠাৎ হেলেনের দিকে দৃষ্টি আসায় চোখাচোখি হয়ে যায়। হেলেন এক পলকে তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হওয়ায় অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। পরিস্থিতি সামলে নেয় হেলেন। সে হেসে বলে, হাই, আমি হেলেন। অর্ষা ভদ্রতাসূচক মৃদু হেসে বলল, আমি অর্ষা, আপনাকে আমি চিনি। হেলেন হাসলো। তাকে হাসলে কতটা সুন্দর লাগে সেটা ইতিপূর্বে বহুবার বলা হয়েছে। আজ কাছাকাছি হওয়ায় তার সুন্দর হাসিটা অর্ষার দৃষ্টিতেও আটকালো। হেলেন হেসে হেসে বলল, সেদিনের ধাক্কার জন্য মাফ করেছিলেন তো? জি। হেলেন নিজের ধবধবে প্রশস্ত বুকে ডান হাত রেখে বলল, থ্যাঙ্কস কুইন। কুইন? আমার নাম অর্ষা। আই নো ইউ আর অশা। অশা? শুনে মুখটা হা হয়ে যায় অর্ষার, সেই সঙ্গে আহত হয়। ভাগ্যিস মশা টশা কিছু বলেনি। হেই। অর্ষাকে অন্যমনস্ক দেখে তুড়ি বাজালো হেলেন। সম্ভিত ফিরে পেল অর্ষা, মৃদু হাসি রেখা ঠোঁটে ফুটিয়ে বলল, ইয়েস। সেই সময় আহনাফ মেয়েটিকে নিয়ে এখানে আসে। অর্ষা সহ সকলে উঠে দাঁড়ায়। আহনাফ পরিচয় করিয়ে দিয়ে বলল, ওরা আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড। হেলেনকে তো আগেই দেখেছো, আর ও হচ্ছে গ্লোরিয়া। নাইস টু মিট ইউ। হেই, আর ও হচ্ছে অর্ষা, মাই ওয়াইফ। অলসো নাইস টু মিট ইউ। অর্ষা সেদিকে কোনো ভাবান্তর নেই। সে তো আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। বারবার কানে বাজছে আহনাফের বলা আমার স্ত্রী কথাটি। এর আগেও তো সে অর্ষাকে তার বউ বলে পরিচয় দিয়েছে, তখন তেমন অনুভূতি হয়নি। গভীর রাত থেকে কি হয়ে গেল তার? ধ্যাত, নিজের ওপর সে যেন বিরক্ত হচ্ছে, আবার নিজের জন্য তার মায়াও লাগছে। নিহাল আজ অফিসে যায়নি, কয়েকদিন ছুটি নিয়েছে। লামিয়া কাপড় ভাঁজ করছিল। শুয়ে থাকা নিহালের দিকে এক পলক তাকিয়ে বলে, শুনছেন? নিহাল ফোনে গেম খেলতে খেলতে উত্তর দিল, বলছিলাম যে বিয়ের তো কতদিন পার হয়ে গেল, আমাদের কিন্তু এখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বলেছি তো, তোমার রেজাল্ট দেওয়ার পর নিয়ে যাব। সেটা মনে আছে, আমি বলতে চাচ্ছি কোথায় নিয়ে যাবেন? তুমিই বলো কোথায় যাবে। যেখানে যেতে চাইবো নিয়ে যাবেন? অবশ্যই। হাতের কাপড়গুলো রেখে লামিয়া নিহালের পাশে বসলো। খুশিতে গদগদ হয়ে বলল, সুইজারল্যান্ড যাব। হাত থেকে মোবাইল ছিটকে পড়ে নিহালের। শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলে, বাংলাদেশ থেকে এত দূরে সুইজারল্যান্ডে? তাতে কি হয়েছে? আপনার বাপের কি টাকার অভাব পড়েছে নাকি আপনার? কারোরই না।
চাইলেই যাওয়া যায়, কিন্তু অনেক ঝামেলা হয় বুঝছো, পাসপোর্ট, ভিসা ইত্যাদি। এসবের সময় কোথায় তুমি বলো? সময় যখন নাই তাহলে বিয়ে করতে বলেছিল কে? বউকে সংসাজিয়ে রাখার জন্য? আরে তুমি রেগে যাচ্ছ কেন? রাগ করব না তো কি করব? একটা মাত্র আবদার করেছি, সেটাও রাখতে পারবেন না, উল্টো বাহানা বানাচ্ছেন। নিহাল লামিয়ার হাত ধরে টেনে কাছে আনলো, জড়িয়ে ধরে বলল, বাচ্চা কাচ্চা বিয়ে করা মানেই ঝামেলা, একটু কিছু হলেই শুধু গাল ফুলিয়ে বসে থাকে। তো যান, বুড়ি কাউকে বিয়ে করেন। নিহাল হেসে ফেলে বলে, না, আমি তো আমার বাচ্চা বউটাকে ভালোবাসি, আমার আর কাউকে লাগবে না, আমি তো তোমার আবদার রাখবো। সত্যি? সুইজারল্যান্ড ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। সরুন, আমি অর্ষাকে ফোন করে জানাই। বলেই নিজে নিহালের হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে যায়। নিহাল ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, বাপরে, বরের চেয়ে দেখি বান্ধবীর প্রতি দরদ বেশি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বিধায় বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছিল আহানফ। দূর থেকে দেখতে পায় ছাতা মাথায় একটা মেয়ে বসে রয়েছে, তাও আবার রাস্তার মাঝামাঝি, তাই বাধ্য হয়ে স্পিড কমিয়ে দিতে হয়। বাইক নিয়ে কাছে যাওয়ার পর মেয়েটি উঠে দাঁড়ায়। পরনে স্কুল ড্রেস, ছিপছিপে গরনের গোলগাল চেহারার, মুখের আদলে বাচ্চা বাচ্চা ভাব। অবশ্য স্কুলে পড়া পড়ুয়া মেয়ে তো বাচ্চাই হবে। ইনোসেন্ট লুক নিয়ে আহিলের দিকে তাকিয়ে রয়েছে। আহিল ভ্রু কুণ্ঠিত করে জিজ্ঞেস করে, মাঝ রাস্তায় বসে আছো কেন? মেয়েটি তার ডান হাত উঁচু করে জুতাগুলো দেখালো, এরপর বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল, জুতা ছিঁড়ে গেছে। তো এর জন্য বসে থাকতে হবে? একটু বাসায় পৌঁছে দেবেন প্লিজ। আহিল দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কি করবে? পক্ষান্তরে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে সে সাহায্য করবে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, উঠুন। মেয়েটি খুশি হলো, ছাতা বন্ধ করে পিছে গিয়ে বসলো। আহিলের কাঁধে হাত রেখে বলল, চলুন। ভালো মতো বসেছেন? জি, আমাকে আপনি করে বলতে হবে না, আমি তো আপনার ছোট, তুমি করে বলো। আহিল মেয়েটির কথায় পাত্তা না দিয়ে বাইক স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি নিজ থেকেই বলল, আমার নাম সকাল, গার্লস স্কুলে পড়ি। আপনার নাম কি? আহিল নিরুত্তর। সকাল কাশি দিয়ে বলে, শুনছেন? চুপ করে বসে থাকুন। আহিল শান্তভাবে কথাটা বললেও কথার সুরে কেমন যেন ধমকের একটা আভাস ছিল, তাই সকাল আর বলার মতো সাহস পেল না। সকালের বলে দেওয়া স্থানে গিয়ে বাইক থামায় আহিল। সকাল বাইক থেকে নেমে বলে, একটা কথা বলি। আহিল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সকাল আশেপাশে তাকিয়ে মৃদু স্বরে বলে, আপনার অনেক ভাব, কিন্তু আপনি দেখতে দারুণ, একদম পুরাই আগুন। কথা শেষ করে আর দাঁড়ালো না সে, এক দৌড়ে চলে গেল পাশের গলিতে। আহিল হতবিম্বল হয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। সেখানে আরও কতগুলো স্কুল ড্রেস পরা মেয়েদের দেখতে পায়। সকালও ওদের সাথে গিয়ে মিলিত হয়েছে। সবগুলো মেয়ে সসম্ভরে হাসছে। সকাল যাওয়ার পথে হাসতে হাসতে একবার পিছু ফিরে তাকায়। আহিল স্বগতিক্ত করে বলে, আজকালের মেয়েগুলো ছোট হলে কি হবে, বিচ্ছু এক একটা। গ্লোরিয়া মেয়েটি ভালো ছিল, বেশ হাসি খুশি স্বভাবের, মিশুকু। সব ভালো লাগলেও আনাফের সাথে এত ফ্রি ভাবটা অর্ষার মোটেও ভালো লাগেনি। সে সকাল থেকেই থম মেরেছিল। হেলেন, গ্লোরিয়ার আর হানি যতক্ষণ ওদের সাথে ছিল জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ধরে রেখেছিল অর্ষা। বিকেলে সকলে চলে যাওয়ার পর হনহনিয়ে রুমে প্রবেশ করে, বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকে। আনাফও ঘরে এসে বলল, চলো ফুপির বাড়ি থেকে ঘুরে আসি, তুমি এখানে এসেছো শুনে অনেকবার যেতে বলেছিল। কোথাও যাব না, কেন? এমনি। তুমি এখানে এসে কোথাও যাওইনি, যাও গিয়ে রেডি হও, ঘুরে আসি, ভালো লাগবে তোমার। আমার এমনিতেই ভালো লাগছে, আজ আর কোথাও যাব না। ঠিক আছে, তোমার ইচ্ছা। এরপর সে ড্রয়িং রুমে চলে যায় টিভি দেখতে। অর্ষা শোয়া থেকে উঠে বসে, দাঁত মুখ খিচে ভেঙিয়ে ভেঙিয়ে বলে, ঠিক আছে, তোমার ইচ্ছে। ঠং। সন্ধ্যায় আহনাফকে নাস্তা বানিয়ে দিলেও কোনো কথা বলেনি সে, চুপচাপ থেকেছে। রাতে খাওয়ার পর অর্ষা গম্ভীর হয়ে বলে, আপনার মেয়াও দুটোকে নিয়ে আপনি এই রুমে থাকেন, আমি আজ ওই রুমে ঘুমাবো। আচ্ছা। অর্ষা তীক্ষ্ণ চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। রাতে সত্যি সত্যি আলাদা রুমে ঘুমালো, এটাই ভালো হবে। এসব অনুভূতি ভালো নয়। এক ঘুমে রাত পার করে ফেলে। সকালে ঘুম ভাঙার পর বালিশের কাছে ফোন খুঁজে পেল না।
পরে মনে হলো ফোন তো ওই রুমেই রয়ে গেছে, কেউ ফোন দেয়নি তো, দিলেও বা কি, ফোন তো সাইলেন্ট করা। সে হাই তুলতে তুলতে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে ঘড়ি দেখে 9টা বাজে। আজ বেশি ঘুমিয়ে ফেলেছে। আহনাফ কি অফিসে চলে গেছে? ওদের বেডরুমে গিয়ে দেখলো দরজা খোলা, বারান্দার দরজাও খোলা। ওখান থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে। সে গুটি গুটি পায়ে বারান্দায় যায়। ক্যাথিয়ন আর অ্যানিয়নকে কোলে বসিয়ে ওদের সাথেই আহনাফ কথা বলছিল। হাফ স্লিভের কালো টি শার্টের সাথে সাদা প্যান্ট আহনাফের পরনে। অর্ষা চোখ দুটো বড় বড় করে বলে, এ কি, আপনি লেংটু প্যান্ট পরে বাড়িতে করছেন কেন? অর্ষার কথা শুনে চকিতে ফিরে তাকায় আহনাফ, যেন সে আকাশ থেকে পড়েছে। চোখে মুখে বিস্ময়। একবার নিজের দিকে ভালো মতো তাকিয়ে বলল, নেংটু প্যান্ট মানে কি বলছো এসব? এটাকে শর্টস বলে। নাম যাই হোক, নেংটু প্যান্ট তো নেংটু প্যান্টই, হাঁটু দেখা যায়। আহনাফ হতবিম্বল হয়ে নিষ্পলক তাকিয়ে রয়েছে। নির্বোধ মনে হচ্ছে এখন তার নিজেকে। কি বোঝাবে সে এই মেয়েটিকে? মুখে যা আসে তাই বলে দাও, তাই না? বেশরম জান কোথাকার। কিছুটা ধমকের সুরে বলল আহনাফ। সে যে কি করে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বের হবে সেটাই বুঝতে পারছে না। অর্ষার চোখে মুখে অন্ধকার নেমে আসে। চুপসে যাওয়া মুখ করে বলে, আমায় কেন বেশরম বলছেন? বেশরম তো আপনি, আপনি তো জানেন আমিও এখন এখানে থাকি, তাও কেন আপনি লেংটু প্যান্ট পরেছেন? আহনাফ দাঁত মুখ খিচে বলল, চুপ, একদম চুপ। কোন দিক থেকে এটাকে তোমার এই নেংটু প্যান্ট মনে হচ্ছে? আন্ডারওয়্যার আর শর্টসের মধ্যে এখনো পার্থক্য বোঝো না, গাধি। অর্ষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্যাথি ও অ্যানিককে নিচে নামিয়ে সে রুমে চলে গেল। অর্ষা তার যাওয়ার পথে চুপ করে তাকিয়ে ভাবতে লাগলো, আহনাফ কি বলে গেল তাকে? গাধি! তার মতো ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্টকে একই না শেষমেশ গাদি উপাধি দিয়ে গেল। ক্যাথি এসে অর্ষার পায়ে গাল বুলায়। ওর স্পর্শের ভাবনা চিন্তা ছুটে যায় অর্ষার। সময়কাল বিলম্ব না করে চেঁচিয়ে এক ছুটে চলে যায় রুমের ভেতর। আহনাফ আলমারি থেকে ফুল প্যান্ট নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ঝড়ের গতিতে ছুটে আসা অর্ষার সাথে লেগে যায় ধাক্কা। কিছুক্ষণ সে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে। অর্ষা অপরাধীর মতো মাথা নত করে রেখেছে। আহনাফ আর কী বা বলবে একে? সে চিবিয়ে চিবিয়ে বলল, তুই দণ্ড স্থির থাকতে পারো না, এত চটফট করছো কেন? আমি অনেক শান্তশিষ্ট, সেটা আপনিও জানেন। এখানে আসার পর থেকে আপনার বিড়ালের উৎপাতে আমার আর শান্ত থাকা হচ্ছে না। আহনাফ কিছু বলতে গিয়েও থেমে গেল। শুধু ওয়াশরুমে যাওয়ার পূর্বে বিড়বিড় করে বলে গেল, কিছু বলাটাই অযথা, বৃথা। অর্ষা ক্যাথিয়নকে রুমে আসতে দেখে দ্রুত ফোনটা নিয়ে দৌড়ে নিচের রুমে চলে যায়। দরজা লক করে বিড়বিড় করে বলে, শেষমেশ কিনা একটা বিড়াল আমাকে উত্ত্যক্ত করছে, হায় আল্লাহ। বিছানায় বসে হোয়াটসঅ্যাপে যায় সে। আমিনা বেগম ও লামিয়া বেশ কয়েকবার ফোন করেছিল। লামিয়া অবশ্য কয়েকটা মেসেজও পাঠিয়েছে, যেগুলোর ধরন কিছুটা এমন, কিরে কথায় মরছিস? এত তাড়াতাড়ি মরে গেলি? ফোন ধর বেয়াদব মাইয়া। যায় সে। আমিনা বেগম ও লামিয়া বেশ কয়েকবার ফোন করেছিল। লামিয়া অবশ্য কয়েকটা মেসেজও পাঠিয়েছে, যেগুলোর ধরন কিছুটা এমন। অর্ষা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস নেয়। ফোনে না পেয়ে ভেবে নিল সে মরে গেছে। একে বলে বন্ধুত্ব? ফাজিলের হাড্ডি এক একটা। সে প্রথমে আমিনা বেগমকে ফোন করে মিনিট 20 কথা বলে। এরপর কল করে লামিয়াকে। লামিয়া অনলাইনেই ছিল। ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, কে কাকে চাই? কি চাই? কেন চাই? অর্ষা হাসতে থাকে। হাসি শুনে এক কাঠি বেশি রেগে যায় লামিয়া। খ্যাক করে বলে ওঠে, হাসবি না অসভ্য মেয়ে, কতগুলো ফোন দিচ্ছি তো কাল, ধরিস নাই কেন? অর্ষা অপরাধীর মতো করে বলল, সরি রে, ঘুমিয়ে গেছিলাম। ঘুমাইছিলি নাকি? ভাইয়ার সাথে লটর পটর করছিলি? সত্যি করে বল, তোদের রোম্যান্স তাহলে বেশ ভালোই চলছে বল। ছি, কিভাবে কথা বলিস? এসব কিছুই না। ছি ছি করস কেন? তুই আমার ফ্রেন্ড, তোর সামনে এত ফ্যামিলিটি মেনটেন করতে পারবো না। এতটুকু বলে একটুখানি থামে, ফের উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করে, এই বল না, ভাইয়ার সাথে তোর কিছু হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। লামিয়া আরো উৎসাহিত হয়ে জানতে চায়, কি হয়েছে? ঝগড়া। হ্যাঁ, ঝগড়া হয়েছে আমাদের, নিয়ম করে প্রায় প্রতিদিনই হয়। এমা কেন? কি জানি,
কিভাবে কিভাবে যেন হয়ে যায়। এছাড়া আর কিছু হয়নি? কি হবে? যা হয় সব স্বামী স্ত্রীর মধ্যে। বাই দ্য ওয়ে, তোরা কি আলাদা থাকিস? আলাদাও থাকি, একসাথেও থাকি। কাজের আন্টি আসার পর একসাথে থাকা হয়। তাও তোদের মধ্যে কিছুই হয়নি? তোরা এত আনরোমান্টিক কেন? তোর বাচ্চা কাচ্চা দেখে কি আমরা মরতে পারবো না? অর্ষা লজ্জা পেয়ে যায় লামিয়ার কথা শুনে। দুজনের মাঝে একেবারেই যে কিছু হয়নি সেটা বললেও তো ভুল বলা হয়। অবশ্য যতটুকু কাছে আসা হয়েছিল সেটা সম্পূর্ণ ছিল আহনাফের জ্বরের প্রভাব। এই কাছে আসার কোনো মানেই হয় না, তাই সে বিষয়টা লামিয়ার কাছে গোপন রাখলো আপাতত। কখনো বলার মতো হলে সে নিজেই জানাবে। কিরে, কোথায় গেলি? অর্ষাকে নিশ্চুপ পেয়ে প্রশ্ন করলো লামিয়া। অর্ষা ক্ষীণস্বরে বলল, আছি, বল। চুপ করে আসিস কেন? তোর এইসব কথার উত্তর হয় নাকি? দেখা যাবে। আমি শুধু আসি একবার, তোকে রোমান্টিক হওয়ার টিপস দেব। আমার কোনো টিপস লাগবে না ভাই। তার আগে তুই বল, তুই আসবি মানে কোথায় আসবি? সুইজারল্যান্ড আসবো ডিয়ার। কি মজা নিচ্ছিস? আরে না, সত্যি, রেজাল্টের পরই আসবো ট্যুরিস্ট ভিসায়। হানিমুন, বুঝছিস? তুই কি সত্যি বলছিস? আমার না বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কর মেরি জান, খুবই শীঘ্রই আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। খুশিতে এই কয়েকদিন তো আমার ঘুমই আসবে না। কবে যে রেজাল্ট দিবে আর কবে যে দেখা হবে। নিহার এখন থেকেই সবকিছু ব্যবস্থা করে রাখবে। ভিসার জন্য অ্যাপ্লাই করবে, যাতে করে রেজাল্ট দেওয়ার কয়েকদিন মধ্যেই যেতে পারি। আমি যে কত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। বাকিরা এই খবর জানে? এখনো জানে না। জানার পর আশিক তো সবার আগে আমাকে বলবে। ওর জন্য কম্বল নিতে হবে। অর্ষা শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, তোদের বাংলাদেশের সময়ে সন্ধ্যায় সবাইকে অনলাইনে থাকতে বলিস, ভিডিও কলে কথা বলবো। ঠিক আছে জান, এখন তাহলে রাখছি। শাশুড়ি থেকে রান্না শিখতেছি, বুঝছিস? সুইজারল্যান্ড গিয়ে তোকে রান্না করে খাওয়াবো। বাবা, এত সকালে রান্না বান্না? যা হোক, অপেক্ষায় রইলাম। সাবধানে রান্না করিস, হাত পুড়িস না আবার। আচ্ছা, সকালের নাস্তা তো, তাই এত সকালে খিচুড়ি রান্না হচ্ছে। খুব ভালো, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সকাল 7:30টার দিকে রাস্তার মোড়ে এসে সবাই একত্রিত হয়। এখান থেকে আগে সবাই মিলে প্রাইভেট পড়তে যাবে, তারপর স্কুলে। সকালে এবং ওর বান্ধবীরা ক্লাস 10-এ পড়ে। সবাই আসার পর গল্প করতে করতে যাচ্ছে, কিন্তু সকালের উদ্দেশ্যে বলল, তুই যে দেয়ার জিতে যাবি ভাবতেও পারিনি। স্যারের বাসায় পৌঁছে যাওয়ার কথোপকথন আর বেশি দূর এগোলো না এই বিষয়। তবে সুযোগ মিললেই 3 বান্ধবীর কথার প্রসঙ্গ হিসেবে বারংবার উঠে আসছিল আহিল। প্রাইভেট পড়ে স্কুলে যাওয়ার পথে আহিলকে দেখতে পায় 3 বান্ধবী রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল, সাথে এক মেয়ে। আহিলকে দেখে সকাল যতটা না খুশি হয়েছিল, তার চেয়েও বেশি রাগ আর কষ্ট হচ্ছে সাথে থাকা মেয়েটাকে দেখে। কিন্তু কেন এমন হচ্ছে? এক মনে ভাবলো সে আহিলকে এড়িয়ে চলে যাবে, কিন্তু তার দুর্বোধ্য মন সেই বাধা মানতে নারাজ। নিতু তো সকালকে মৃদু ধাক্কা দিয়ে বলেই ফেললো, কি রে, তোর দিওয়ানা দেখি অন্য মেয়ের সাথে। তো সে কি সকালকেই নিয়ে ঘুরে নাকি? কত সুন্দর ছেলে, পাশের মেয়েটাও যথেষ্ট সুন্দরী আছে, তাই না রে? 2 বান্ধবীর কথা শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ে সকাল। আর তার আরও বেশি খারাপ লাগছে নিজের বান্ধবীর মুখে অর্ণবের প্রশংসা শুনে। তার অবদ্ধ মন এবার আরও মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো আহিলের মুখোমুখি হওয়ার জন্য। সে ব্যস্ত রাস্তা পার হওয়ার জন্য রাস্তার দুপাশে তাকাচ্ছে। নিতু ব্যস্ত হয়ে বলে, আরে করছিস কি? রাস্তা কেন পার হচ্ছিস? আমাদের স্কুল তো এই দিকে। সকাল কোনো কথাই শুনলো না, এমনকি কোনো প্রশ্নের উত্তরও দিল না। তবে সে রাস্তা পার হতে হতে আহিলের সাথে থাকা মেয়েটির রিকশায় উঠে পড়েছে। আহিল বাইকে উঠে বাইক স্টার্ট দেবে, সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে সকাল সামনে এসে দাঁড়ায়। একটু দৌড়াতে হয়েছে বলে এখন কিছুটা হাঁপাচ্ছে। অপমানে মুখ থমথমে হয়ে যায় সকালে। কাদো কাদো দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে থাকে। আহিল বাইক স্টার্ট দেওয়ার পূর্বে শাসিয়ে বলল, শোনো মেয়ে, তোমার বয়স এখনো অনেক কম। এসব পাগলামি টাগলামি ছাড়ো, বাদ দিয়ে স্টাডিতে ফোকাস করো। এরপর সে চোখের পলকেই বাইক নিয়ে সকালের দৃষ্টির আড়ালে চলে গেল। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সকালের ফর্সা গাল বেয়ে। দুপুরে হুট করে অর্ষার রুমে প্রবেশ করে আহনাফ। অর্ষা তখন ঘুমিয়েছিল। আহনাফ বিড়বিড় করে বলে, সময় নেই, অসময় নেই, খালি ঘুম। অর্ষা, এই অর্ষা।
অর্ষা কোনো সারা শব্দ নেই। বেশ কয়েকবার ডেকে বিরক্ত হয়ে গেল আহনাফ। শেষমেশ আর না পেরে দুই বাহু চেপে ধরে উঠে বসালো। এবার ঘুম ভাঙে অর্ষার। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কি হয়েছে? কিছু হয়নি, ফুপি ফোন করেছিল, যেতে বলেছে। তৈরি হয়ে নাও তুমি। এখন আমি কোথাও যাব না। বলে শুয়ে পড়ল অর্ষা। আহনাফ বেজায় বিরক্ত হলো। কাট কাট গলায় বলল, তুমি কি ভালো ভালোই উঠবে, নাকি আমি ক্যাথি আর অ্যানিকে এখানে নিয়ে আসবো? লাফিয়ে ঝাঁপিয়ে শোয়া থেকে উঠে বসলো অর্ষা। অস্থিরতার সাথে বলল, না না, একদম না, আমি উঠে গেছি। 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাব, সত্যি। ঠিক 10 মিনিট, ওকে? এর 1 সেকেন্ডও যেন বেশি না হয়। আমি ক্যাথি আর অ্যানিকে হানির কাছে দিয়ে আসছি। ওকে ওকে, 10 মিনিটই হয়ে যাবে। আহনাফ গম্ভীর মুখে ঘর থেকে বের হয়। বাইরে যাওয়ার পরের মিটিমিটি হাসে অর্ষার আড়ালে। স্বগতিক্ত করে বলে, ভীতু একটা। মানুষের দুর্বলতা নিয়ে কিভাবে ছিনি মেনে খেলে, বদমাইশ লোক একটা। 10 মিনিট তো চোখের পলকেই চলে যাবে। তাই সে দ্রুত আহনাফের রুমে গেল। কোনো ড্রেস পরবে এত চিন্তা ভাবনা করার সময় নেই। তাই ব্ল্যাক ডেমিন জিন্স আর লেমন কালার জর্জেট লং গাউন নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো রকম শাওয়ার সেরে ঘরে ফিরে আসে। জামা কাপড় শুকাতে দিয়ে ভেজা চুলগুলো আশ্রে নেয়। সাজুগুজু করার আগেই আহনাফ ফিরে আসে। ঘরে প্রবেশ করে বলে, হয়েছে? হ্যাঁ, আমি রেডি। আহনাফ ভালো করে অর্ষাকে পরখ করল। অর্ষা ওর দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে বলল, কি দেখছেন? তোমাকে। ভেজা চুল থেকে পানি পড়ছে। তা তো পড়বে, চুল তো ভেজা। আহনাফ কিছু না বলে ওয়ার্ড্রোব লক খুলে হেয়ার ড্রায়ার বের করে বলল, এটা দিয়ে চুল শুকিয়ে নাও। আমি এটা দিয়ে চুল শুকাতে পারি না, কখনো ব্যবহার করিনি। ইটস ওকে, তুমি আয়নার সামনে বসো। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাতে রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। অর্ষা চুপচাপ বসলো। আহনাফ ওর পিছে দাঁড়িয়ে নিজের চুল শুকিয়ে দিচ্ছে। অর্ষা যেমন অবাক হচ্ছে তেমন আবার ভালোও লাগছে। মেঘ না চাইতে বৃষ্টি বোধ হয় একেই বলে। আয়নায় সে বিবশ হয়ে আহনাফকে দেখছিল। অর্ষার মুখ থেকে বেরিয়ে আসে, আপনি অনেক সুন্দর। কি? না মানে বলছিলাম, হেয়ার ড্রায়ার দিয়ে কি আপনি চুল শুকাতেন? না, আফরিনের জন্য কিনেছিলাম, কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় নেওয়ার কথা মনে ছিল না। ও, চুল শুকনো শেষ হলে আহনাফ বলল, এত সাদা মাটা ভাবে যাবে নাকি? কিন্তু 10 মিনিট তো শেষ। অর্ষা বাচ্চাদের মতো কথা শুনে আহনাফের হাসি চলে আসে। কোনো রকম হাসি থামিয়ে বলে, সমস্যা নেই, আরো 10 মিনিট সময় দিলাম। অর্ষার সাজগোজ সম্পর্কে তেমন ধারণা নেই। ঠিকমতো মেকআপও সে করতে পারে না। সাজ বলতে সে বোঝে এবং পারে তা হচ্ছে মুখে হালকা ফেস পাউডার, চোখে আইলাইনার, মাস্কারা আর কাজল, ঠোঁটে ম্যাট লিপস্টিক। এখন তো সে এতটুকুই সাজলো। সাজ শেষ হলে সে ওড়নাটা গলায় পেঁচিয়ে এনে ওড়নার 2 সাইড বুকের উপর রাখলো। কিছু চুল সামনে এসে পড়ছিল, সেগুলো হাত দিয়ে ঠেলে পিছনে দিয়ে বলল, আমি রেডি, চলুন। আহনাফ এবার ওর দিকে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোমাকে। অর্ষা লজ্জা পেল, মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। আহনাফ আলমারি থেকে লেডিস ব্ল্যাক লেদারের জ্যাকেট অর্ষার হাতে তুলে দিয়ে বলল, রাতে ঠান্ডা লাগবে, এটা সাথে নাও। আচ্ছা। দুজনে একসাথে বেরিয়ে পড়ে। সুইজারল্যান্ড আসার পর আজ প্রথম অর্ষা দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। পাশের সিটে তার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, এমনকি মানুষটা তার স্বামীও। এর চেয়ে আনন্দের খুশির অনুভূতি আর কী বা হতে পারে? অর্ষা উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চায়, ফুপির বাসা কোথায়? জেনেভা শহরে।
জুরিক শহর পার হওয়ার সময় বিশাল একটা নদী পড়ে, যেটা জুরিক শহরের মাঝখান দিয়ে প্রভাবিত হয়েছে। আহনাফ অর্ষাকে নদীর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল,